আমাদের এদিককার একজন বিশিষ্ট ইতিহাসবিদ ছিলেন সুজিত চৌধুরী, প্রয়াত সুজিত চৌধুরী। তো সুজিত চৌধুরী প্রায়শই একটা কথা বলতেন যে আমাদের এদিক মানে বরাক উপত্যকার দৈনন্দিন জীবনের আমাদের যেসব সমস্যা, যেসব সংকট রয়েছে, সেগুলোর কোনো প্রতিফলন আমাদের রাজনীতিতে আসে না। আমাদের রাজনৈতিক দলগুলো ভোটের সময় যে ইস্তাহার গুলো বানায় বা আমাদের পুরো যে রাজনৈতিক যে নেরেটিভ গুলো থাকে, সেখানে আমাদের যে সমস্যা সেটার কোনো প্রতিফলন ঘটে না। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিই, আমাদেরও সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা ব্যস্ত অন্য যেগুলো ইস্যুর সঙ্গে, যে ইস্যুগুলো দেখে গিয়ে আমরা ভোট দিতে যাই, যেগুলো আসলে আমাদের হয়তো সেভাবে আমাদের জীবনযাত্রার সঙ্গে হয়তো সেই ইস্যুগুলো জড়িত নয়। আজকে আমরা আমাদের এই আলোচনা সভায় আমরা এ নিয়েই কথা বলবো। তবে শুধু বরাক না, আমরা পুরো আসামের প্রেক্ষাপটকে নিয়ে, আসামের বাঙালির প্রেক্ষাপটকে নিয়েই কথাটা বলবো। আমার সঙ্গে রয়েছেন শহরের তিনজন বিশিষ্ট মানুষ, অভিজ্ঞ মানুষ, এবং এই শহরের জনজীবনের সঙ্গে, নাগরিক জীবনের সঙ্গে তাদের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমার সঙ্গে রয়েছেন গভর্নমেন্ট বয়েজের শিলচর সরকারি হাই স্কুলের রিটায়ার্ড প্রিন্সিপাল দীপঙ্কর চন্দ। আমার সঙ্গে রয়েছেন আরেকজন, তিনিও শিক্ষক, প্রাক্তন শিক্ষক, এবং তার আরেকটা বড় পরিচয়, তিনি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরই বার্তালিপিরই অন্যতম সম্পাদক পার্থ ভট্টাচার্য। তো আমরা আলোচনাটা শুরু করছি। আমি সবার কাছে আগে প্রথম 2-3 মিনিট করে শুনে নেব, এবং যেহেতু দীপঙ্কর স্যার এখানে সবচেয়ে সিনিয়র রয়েছেন, আমি তাকে দিয়েই শুরু করছি। যে কথাটা বললাম স্যার, যে আমাদের এই দিকের, আমরা যদি বরাক উপত্যকাকেই ধরি, আমাদের এই দিকের যেগুলো সমস্যা, আমাদের নাগরিক জীবনের বা আমাদের জীবনের সঙ্গে যে সমস্যাগুলো, সেগুলো আপনি রাজনীতিতে প্রতিফলন দেখেন। এই যে আজকে ভোটের যে চারদিকে হুলস্থুল শুনছেন, চেঁচামেচি শুনছেন, সেগুলোতে আমাদের, আপনার জীবনের যদি ধরি, সেগুলোর কোনো প্রতিফলন কি আপনি পান? বিষয়টা খুব দুঃখজনক হলেও সত্যি। আম, নাম বলি না, বললে পরে অসুবিধা হতে পারে। একজন আন্তর্জাতিক স্তরের নেতা, তিনি বলছেন যে আন্দোলন বা বিপ্লব মাটি ফুঁড়ে ওঠে। তা আমরা যে মাটিতে থাকি, যে মাটিতে আমাদের বসবাস, জীবনযাপন, সেখানে যদি আন্দোলন তৈরি না হয়, সেখানে যদি আমরা আমাদের স্বরটাকে পৌঁছে দিতে না পারি, সেই রাজ্য হোক বা কেন্দ্রীয় অঞ্চলে, বা পৌঁছে দেওয়ার তাগিদটাও তো তাগিদটাও একেবারে এক সময় চলে যায়। এবারে এই ক্রমাগত ভাবে নিস্তেজ হয়ে যাওয়ার পক্ষে ফলে হয় কি, তখন আঞ্চলিক হোক আর কেন্দ্রীয় হোক, এই যে এজেন্ডাগুলি, সেগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা যাদের পাঠাই প্রতিনিধি হিসাবে, তাদের একটা বিশাল বড় ভূমিকা থাকে, কিন্তু খুবই দুঃখজনক ভাবে 70-75-এর পরের থেকেই যারা এই অঞ্চলকে প্রতিনিধিত্ব করার জন্য লোকসভা বিধানসভায় যান, তাদেরকে সেই রকম ভাবে উচ্চকণ্ঠ আমরা কোনোদিনই শুনিনি। যা থেকে আস্তে আস্তে জনগণের একটা যে ইন্টারেস্ট পাওয়া বা নিজেকে ইনভলভ করার যে চেতনাটা, সে থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হতে থাকে মানুষ। সমস্যা সম্পর্কে মানুষ তো খুব সচেতন থাকে না, সচেতন করে দেওয়াটাও রাজনৈতিক দলগুলির একটা উদ্দেশ্য। সেই সচেতনতামূলক যে প্রক্রিয়া, সেখানেও অনেক খামতি। ফলে যাদেরকে আমরা পাঠাচ্ছি, সেই জায়গাগুলিতেও একটা বিচ্ছিন্নতা চিন্তা করা যায়, যেন অনেকটা বেশি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কথাগুলি ওনারা বলেন, আমরা শুনি শুধুমাত্র, উই আর নট পার্টিসিপেন্টস। আমাদেরকে নিয়েও যে কথাগুলি হয় তা না, যদি এটা হয়, এই লাইনটা হয়, তাহলে এই হবে, এই হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চেয়েও ইমিডিয়েট যে যা কাজগুলি করার কথা, সেগুলি নিয়ে খুব একটা বেশি কথাবার্তা বলতে, লাগাতার ভাবে কথা বলতে আমরা শুনি না। না শুনতে শুনতে ইদানিংকার অবস্থাটা হয়েছে এরকম যে লোকেরা মোটামুটি ভাবে না পলিটিক্যাল হয়েই যাচ্ছে। আর এটা আমার, দিস ইজ নট মাই কাপ অফ টি, এরকম একটা চেতনায় চলে আসে। কিন্তু সবাই আমরা ভোট দিই, কোনো না কোনো পার্টিকে তো আমরা বিশ্বাস করেই দিচ্ছি কথাটা বলতে, কিন্তু আমাদের কোনো পার্টিসিপেশন নেই, অথচ আমরা কিন্তু ভোটার। এই জায়গাতে কনসাসনেস স্টেট বা সিচুয়েশনটা, এটা আমাদের জন্য অত্যন্ত রকমের বুমেরাং হয়ে আসছে।
হুম, হুম, উন্নতির কথা ভাবতেই পারি না, হুম। সচেতনতামূলক চেষ্টার থেকেও আমরা অনেক বিরত, হুম। এইরকম মনে হয়। গৌতম দা, আমি তোমার কাছে আসছি। আহ ব্রহ্মপুত্র উপত্যকায় তোমরা নানা বাংলায় একটা সংগঠন করছো, বাংলায় সাহিত্য সংস্কৃতি সম্মেলন, দীর্ঘদিন ধরে তুমি আছো। ব্রহ্মপুত্র উপত্যকাতে এরকম সংগঠন রয়েছে, মানে বাঙালিদের একটা প্রেশার গ্রুপ এরকম রয়েছে, এবং খুব স্পেসিফিক্যালি ওরা হচ্ছে গিয়ে হিন্দু বাঙালিদের সংগঠন। তাদের দু একজন নেতার সঙ্গে আমার রিসেন্টলি কথা হয়েছে, এবং তারা বলছে যে, আমি জিজ্ঞেস করেছিলাম ভোটের আগে তোমাদের কি অবস্থান, তো বলছে যে অ্যাকচুয়ালি যে আমরা যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের তো অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, বাঙালিদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো কি নিয়ে আন্দোলন করবো? আন্দোলন করতে হলে তো একটা সমস্যা লাগবে। হ্যাঁ, কারণ সমস্যা যেরকম ধরো বাঙালিদের নাগরিকত্বের একটা সমস্যা, এটা সরকার ঠিক করে দিয়েছে বলতে গেলে। সিএ এনে দিয়েছে, আমাদের সবার দাবি ছিল সিএ এনে দিয়েছে, আবেদন করছে না মানুষ, এটা মানুষের দোষ। তোমরা যারা দীর্ঘদিন ধরে সংগঠন করছো, নানা রকম সংগঠনের সঙ্গে তুমি জড়িত ছিলে বা এখনো রয়েছো, তুমি কি মনে করো যে বাঙালির কোনো সমস্যা নেই যেটা রাজনীতিতে আসা উচিত? আসলে দেখো অরিজিৎ, গত 3 দশকের আসামের রাজনীতিতে যে দৃশ্যপটে যদি আমরা একটু তাকাই, তাহলে আনুগত্যের যে বদল হচ্ছে তার সঙ্গে ভাবনারও বদল হচ্ছে গিয়ে। এবং আজকে যে একটা নেতিবাচক চিন্তা, আমার যে ভূত ভবিষ্যৎ নিয়ে চলা বা এ নিয়ে ভাবনা, সেই ভাবনাটা আজকের পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। হুম। এটা হঠাৎ তৈরি হয়েছে বলে আমি বিশ্বাসও করি না। কারণ যখন আসাম চুক্তির পর রাজ্যের রাজনৈতিক পরিবেশটা একেবারেই পাল্টে গেল, এবং সব দলের সচেতনভাবেই বলছি যে ডান বা মধ্যপন্থী তো বটেই, এমনকি বামপন্থীদের একটা গরিষ্ঠ অংশের মধ্যেও উগ্র জাতীয়তাবাদী ভাবধারা যখন খুব মারাত্মকভাবে অনুপ্রবেশ করলো, আসামের যে দুই উপত্যকার মানুষের যে বিভিন্ন গণতান্ত্রিক ইস্যুতে যে আন্দোলন, সেই আন্দোলনগুলো আস্তে আস্তে তার পরিসরগুলো সংকুচিত হতে থাকে, এবং তার যে প্রভাবটা বিভিন্নভাবে আমরা লক্ষ্য করি। আজকে তুমি ব্রহ্মপুত্র উপত্যকার যে কথাটা বলেছো, সেটা এই ধরনের কথা আমার কানেও এসছে, বা আমাদের যারা পরিচিত জন তাদের মুখ থেকে এগুলো শুনি। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে একটি বাঙালি সংগঠনের নাম নাই বললাম, সেখানে কথা বলা হচ্ছে অসমীয়া ভাষায়, তার ব্যানারটা অসমীয়া ভাষায় বলা হচ্ছে যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তো এই সংগঠন করারই কোনো দরকার নেই। আমি তো মনে করি সংগঠন করার কোনো প্রয়োজন নেই। তাহলে যে নিন্দুকেরা বলে এইসব সংগঠন অন্য কোনো কারণে করা হয়। আজকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাঙালি। সর্বশেষ 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল, তাতে প্রায় 30% বাংলা ভাষাভাষী মানুষ, দুই উপত্যকা এবং পাহাড়ি অঞ্চল মিলে। এই বিশাল জনগোষ্ঠীর মানুষ, সেই বিশাল জনগোষ্ঠীর মানুষ প্রথম দিকে রাজনৈতিক কারণে বহুধা বিভক্ত, তারপর আদর্শগত এবং সুবিধাভোগের যে একটা তাড়না, তাগিদ, তা থেকে আরো বিভাজন। এইসব করতে করতে এমন একটা জায়গায় এসছে যে এনআরসি নিয়ে যখন প্রথম রাজ্যে বিদেশি বিতাড়ন আন্দোলনের পর এনআরসিটাই সবচেয়ে বড় ইস্যু হয়েছিল রাজ্যে। এনআরসি নিয়ে যখন আসামের বাইরেও বিভিন্ন জায়গায় একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছিলাম, ব্রহ্মপুত্র উপত্যকায় কিন্তু সেভাবে প্রতিক্রিয়া দেখা যায়নি। এবং আমার মনে আছে সে সময় আমরা প্রতীক হাজেলার সঙ্গে আমরা দেখা করেছিলাম এই এনআরসি ইস্যুটা নিয়ে, এবং বরাক উপত্যকার মধ্যে সামাজিক সংগঠন হিসেবে আমরাই প্রথম গিয়েছিলাম। তখন প্রতীক হাজেলা আমাদের বলছিলেন, আমরা খুব মানে কথাটা শুনে আমরা খুব বিমর্ষ হয়েছি, যে আপনারা আপনাদের সমস্যাটা যেভাবে আমার কাছে তুলে ধরেছেন
তার কিছুটা যুক্তি আছে, কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপস আছে, হুম। এগুলো ঠিক করার মতন সুযোগ আছে আমার হাতে। হুম। আমি যতটুকু পারি সেটা করব। আর বাকিগুলো তো যে গাইডলাইন, সেই গাইডলাইন আমাকে অনুসরণ করতেই হবে। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার তো সব জায়গা থেকে এ ধরনের অভিযোগ আমরা পাইনি। হুম, হুম, আমরা একটু স্তম্ভিত হয়েছিলাম এইসব কথা শুনে। হুম। না, ব্রহ্মপুত্র উপত্যকার যারা বাঙালি, হ্যাঁ, তাদের পক্ষে নানা কারণে এখানে কথা যে বলাটা কথা অসুবিধা, বলাটা অসুবিধা, অসুবিধা। আমি তোমার সঙ্গে আবার এই ব্যাপারে আমরা কথা বলবো। ঠিক আছে। এখন পার্থর কাছে যাব। আমাদের এখানে যে পরিসংখ্যান, গৌতম দা কথাটা বলেছে যে 30% বাঙালি বাংলা ভাষী। এখন বাংলা ভাষী শব্দটার মধ্যেও আসামে অনেক রকমের জটিলতা রয়েছে। কারণ আমরা বরাক উপত্যকার বাংলাভাষী বললে আমরা বাংলাভাষীদেরই বুঝি, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার যারা বাংলাভাষী তাদের কিন্তু আবার একটা অন্যরকম পরিচয়ের ব্যাপার আছে। সেখানে আমরা যদি উইকিপিডিয়া বা গুগলে যদি সার্চ করি, তাহলে 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ব্রহ্মপুত্র উপত্যকায় প্রায় 60 লক্ষ বাঙালি হিন্দু রয়েছে। এখন বাঙালি হিন্দু কথাটা বললাম এই কারণেই, কারণ যারা বাঙালি মুসলিম, তারা আর এখন নিজেকে বাঙালি মুসলিম বলে তাদের পরিচয় দেন না। তারা বহুদিন আগে থেকেই তারা নিজেদের অসমীয়া বলে পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, তো ফলে পার্থর কাছে আমার সরাসরি যে জিনিসটা জানতে চাইবো যে সব মিলিয়ে, আমি সব বাঙালিকে মিলিয়েই এইবারের নির্বাচনে বা আমাদের রাজনীতিতে কি প্রধান ইস্যুগুলো আসা উচিত? এখানে প্রথম কিছু গৌরচন্ডিকা বলা দরকার এই জন্য আমরা লক্ষ্য করেছি। ধরুন 1979-তে যখন আসাম আন্দোলনের পরবর্তী পর্যায়ে অঞ্জন চক্রবর্তী শিলচরে একজন মানুষ মারা গেল, হুম। তখন কিন্তু শিলচরে একটা বড় আন্দোলন গড়ে উঠেছিল। হুম। তখন যে ছাত্র সংগঠন গুলা বা ছাত্র বিভিন্ন কলেজ ইনস্টিটিউটের ছাত্র হুম। পরিষদ সংসদ গুলো হুম। মানে সমস্ত জেলায় ঘুরে 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 মিটিং করে হুম। একটা পাল্টা মানে এই পাল্টা নয়, হুম। অঞ্জন চক্রবর্তীকে কেন মারা হলো হুম। তার কারা প্রকৃত দোষী বলে একটা বড় আন্দোলনের একটা সূচনা হয়। সূচনা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম রাজনৈতিক নেতৃত্বের দেউলিয়াপনা। হুম। সরাসরি বললে কংগ্রেস নেতৃত্ব হুম, বলতে হুম, হবে, তখন তো হুম, হুম। কংগ্রেসের কংগ্রেসের ক্ষমতা ছিল। হুম। তারা এটাকে মানে একটা লাইট করে জিনিসটাকে হালকা করে আন্দোলনটাকে শেষ করে দিল। হুম। এরপরে হলো কি, হুম। এর ফলে বরাক উপত্যকায় ভবিষ্যতে এরপরে আর কোন বড় আন্দোলন আমরা করতে উচিত যেমন একটা বন্ধের বিরুদ্ধে পাল্টা বন হুম। হুম। গণমিছিল। হুম। এবং সেই সময়ে প্রেমেন্দ্রবাবু 1986 বা 87 হুম। যে মানে বৃষ্টির মধ্যে 163 দ্বারা 144 ছিল, হুম, 163। 144 দ্বারা ভঙ্গ করে কয়েক হাজার মানুষের মিছিল শিক্ষার শহরে হুম। ডিসি পর্যন্ত বেরোতে সাহস করেনি মিছিলের সামনে। হুম। পুলিশ তো নেই। হুম। এই যে আমাদের আন্দোলনের পটভূমিকা তখন তৈরি হয়েছিল, হুম। এটা ধীরে 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 মানে কংগ্রেস আমলেই নষ্ট হয়েছে সেটা। কংগ্রেস আমলে নষ্ট হয়েছে। এবং এখন তো আর মানে আন্দোলনের কোনো প্রশ্ন উঠে না, প্রশ্নই কারণ ওঠে না। এখন তো আমরা একাত্ম হয়ে গেছি সব। হুম। ওই যে তুমি বললে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের ইস্যু আর বরাক উপত্যকার বাঙালিদের সমস্যা আলাদা, হুম। কিন্তু আমরা একগত্রে হয়ে গেছি এখন। হুম। কাজে আমাদের যে মূল সমস্যা নিয়ে কথা বলার যে মানুষগুলো ছিল, হুম। তারাই আমাদের সঙ্গে আমরা দেখলাম হুম। অত্যন্ত হুম। আশ্চর্যজনক ভাবে হুম। আমাদেরকে মানে মধ্যপথে ছেড়ে বা এক কথায় মানে ঘুরিয়ে- ইংরেজিতে, বাংলাদেশ শব্দটা বলার চেয়ে ইংরেজিতে কথাটা বলাই ভালো, যে দে হ্যাভ ফেইলড আস। এইটা আমাদের অর্ধেক পথে ছেড়ে চলে গেল। ছেড়ে চলে গেল। এখন এই প্রেক্ষাপটে যদি আমরা বিচার বিবেচনা করে মানে আমরা এগুতে মানে নূতন ভাবে চিন্তা ভাবনা করে কিছু না করতে পারি, হুম। তাহলে বরাক তো নেই, ব্রহ্মপুত্র উপত্যকা আমরা মানে মোটামুটি ভাবে বাঙালিরা। হ্যাঁ, আগে মজুরি বাবুদের আমলে ছিল শরণার্থী, একজন স্বাধীনতার পরে শরণার্থী আগমন হয়েছে। আমাদের নিপতি চৌধুরী বাইককে পার্লামেন্ট কোয়েশ্চনে ছিল, সবগুলো হুম। তোমার হুম। শরণার্থী হুম। সংগ্রাম। হুম। পরবর্তীকালে আমরা যারা এমপিদের পেয়েছি, হুম।
আমাদের মানে সমস্যা নিয়ে হুম। এখন কিছু কিছু কনাত হুম। কিছু কিছু বলছে, এর আগে সুস্মিতা কিছু কিছু বলছে, আর তো কেউ কোনো কিছু কথা বলে না দিল্লিতে গিয়ে। হুম। আর দিল্লিতে বরাবরই বরাকের রাজনীতির সঙ্গে ব্রহ্মপুত্র লাইন বলছিলেন, দিল্লির সঙ্গে একটা লাইন বরাকের রাজনীতির বরাবরই ছিল, হুম। যেটা এখন আর নেই। এখন আর নেই, এই কানেকশনটা না কানেকশনটা থাকায় নেই। আমাদের এটা মানে কথাগুলো এই আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারি। পৌঁছতে পারছি না। হ্যাঁ, তো মানে মূল যে বিষয়টা মানে আজকের যে আসামের যে রাজনীতি, যে মানে যে রাজনীতি, যে ভোটটা যে রাজনৈতিক নেরেটিভকে নিয়ে এবারে ভোটটা হচ্ছে, সেটা গিয়ে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে বাংলাদেশি মুসলমানরা আগ্রাসন করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অস্তিত্বটা বাঁচাতে হবে, খিলঞ্জিয়ার অস্তিত্বটা বাঁচাতে হবে মিয়ার আগ্রাসনের বিরুদ্ধে। এবং এটা যদি আমরা একটু যদি পেছন ফিরে তাকাই, তাহলে গত 40 বছর ধরে কিন্তু এটাই আসামের মেন রাজনীতি, বিদেশি বিতরণটাই আসামের মেন রাজনীতি। এটার ধরনটা পাল্টেছে। এটা আগে ছিল অসমিয়া জাতীয়তাবাদ, যেটা সেটা আগে ছিল পুরোপুরি ভাষিক জাতীয়তাবাদ, এখন গিয়ে সেটা হচ্ছে ধর্মীয় রাষ্ট্রবাদ। আগে আসুর আন্দোলন ছিল যে অনুপ্রবেশকারী তার কি ধর্ম সেটা আমরা দেখবো না, এখন বলা হচ্ছে যে না, অনুপ্রবেশকারী তারাই যারা মুসলিম ধর্মাবলম্বী। তো এর ফলে যেটা হচ্ছে, বাঙালিদের, বাঙালি বলতে আমরা যারা হিন্দু মুসলিম বাঙালি মিলিয়ে যদি বলি, বাঙালিদের মধ্যে একটা বিভাজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এই বিভাজনটার ফায়দাটাই পলিটিক্যাল দলগুলো তুলছে, যে যার মতো করে তুলছে। আপনি কি স্যার এই ব্যাপারটা আমার সঙ্গে একমত? আহ, যেটা কোন সিদ্ধান্ত সেটা সম্পর্কে কোনো দ্বিধা নেই হুম। যে এই, কারণ রাজনীতিতে বিভাজনটা হচ্ছে একটা বড় অস্ত্র। হুম। হ্যাঁ, সেই চাণক্যের সূত্রের সময় থেকেই চলে আসে। তখন হ্যাঁ। বিভাজনটাই হচ্ছে হুম, অস্ত্র। হুম, কিন্তু অন্য যে আগের যে কিছু কিছু প্রিকন্ডিশন যেগুলো হুম, রইল, হুম। আমি যেহেতু ব্রহ্মপুত্র উপত্যকাতে পড়াশোনা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন একটা ফেজে হুম। চাকরি করে এসেছি, আমার অভিজ্ঞতা কিন্তু একটু অন্যরকম। হুম। 72-73-তে হুম। গোলাঘাটে একটা আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুবাদে, থাকার সুবাদে হুম। দেখলাম যে আমার এখানে যারা বাংলা ভাষায় কথা, আমার আত্মীয়রা, হুম। তারা যখন এখানে এসে কথা বলে যে এটা বাংলা না, এটা হুম। বাংলা না। হুম। আমি যখন গেলাম ওখানটাতে, হুম। তখন দেখলাম যে এরা অ্যাসামিজে এত ফ্লুয়েন্ট আর কি, হুম। হুম। কারো সত্যি কথা বলতেই সাধ্য না হুম। যে এরা অরিজিনালি মানে ইয়ে না, অ্যাসামিজ না। হুম। পড়াশোনা থেকে শুরু করে একবারে ছোটবেলায় বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা ইত্যাদি ইত্যাদি। চাকরি সূত্রে যখন ধুবড়িতে গেলাম, তখনও দেখলাম একই চেহারা। বরঞ্চ চর অঞ্চলের যেহেতু গভর্নমেন্ট স্কুলে চাকরি করতাম, চর অঞ্চলের মুসলিম ছেলেমেয়েরা সংখ্যাধিক্য ছিল সেখানে পড়াশোনাতে। দেখলেন তাদের ভাষা কিন্তু এই যে আজকে যেটাকে মিয়ার ভাষা। করা হচ্ছে, হুম। সেই ভাষার তখন তার নাম ধাম ছিল না, হুম। কিন্তু সেই একটা বাংলাদেশের টান, কথা, ওই 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 শব্দগুলো আমি বুঝতে পারতাম যে একটা ডিস্টিংশন ওখানে আছে। তার মানে সেই অবস্থায় 70-80-তেই দেখা গেল যে হিন্দু বাঙালিরা তারা কিন্তু অ্যাসামাইজ হয়ে যাচ্ছেন, কিন্তু ওই অঞ্চলের মানুষ যারা রিজেন চর অঞ্চলের মূলত তারা ভাটিয়া, এবং আমার কলিগরাও যারা ছিলেন সেই অঞ্চলের মুসলিম ছেলেরা, এরাও কিন্তু দুটো তিনটে ভাষাতেই আমাদের সাথে মান্য বাংলা বলছেন, একটু বেশি মান্য, হ্যাঁ, আর গোয়ালপাড়িয়া ভাষায় বলতে পারছেন। অ্যাসামিজ তো মানে একদম ফ্লুয়েন্ট, আরো লেখালেখি করছেন বিরাট রকম ভাবে। এই বিভাজনটাকে নেলির ঘটনার পর থেকে আসলে পলারাইজেশনটা শুরু হয়। তো এইভাবে দেখতে দেখতে আজকে সত্যি কথাই তাই, প্রথম যেটা বললেন নাকি, যে এদের মধ্যে আমরা আসামের এই মুহূর্তে বাঙালি সমাজের মধ্যে খুব সত্যিকারের অর্থাৎ বাঙালিত্ব যে জিনিসটা, সেটার পার্সেন্টেজ অনেক বেশি পরিমাণে কম, অনেক বেশি পরিমাণে কম। সেটা বিভিন্ন স্বার্থের কারণে হোক, নিজেকে টিকিয়ে রাখার জন্যই হোক, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। হ্যাঁ, এত সুন্দর বলছেন। আমি কেউ যদি এখানে বলেন, আমি আমি ডিস্টিংগুইশ করতে পারবো না যে অরিজিনালি অ্যাসামিস কিনা কিংবা বাঙালি কিনা। আমার সাথে যখন কথা বলছে, মেসে বলছে, দাদা বলছি, হ্যাঁ সে চলে আসছে, তার মধ্যে অন্যরকম কথা, মানে
যে মঞ্চের কথায় কথা বলি যে আমরা এবার সরস্বতী পূজা পাতবো, আপনারা আসবেন স্যার। পূজা পাতে, হ্যাঁ, তো আমি আটকানো যে পাতলো তো বাবা তুমি এটা গোটাবে কে, মনে মনে ভাবছিলাম আমি। তাদের কথা কেন এটা এসামিস কথা, ওই ভাবটা চলে এসে এসামিস। এইভাবে বাংলা ভাষা তাদের যে কথা বলে, যে বাংলায় বলে, সেটা বাংলা না। ফলে চিন্তায়, ভাবনায়, চর্চায়, লেখায়, পড়ায় এরা কিন্তু প্রো এসামিস হয়ে গেছিলেন অন্তত 20-25 বছর আগে। তারপরে বিভিন্ন ইয়েতে এখন টোটালি ওই যে বললেন যে সাইনবোর্ডও লেখা হচ্ছে বা ব্যানার লেখা হচ্ছে এসামিস ভাষায়। দুঃখের কথা হচ্ছে, এই কথাটা আমি আজকে সজোরে বলতে চাই, আমাদের প্রতিনিধি, বরাক উপত্যকার প্রতিনিধি অ্যাড্রেস করছেন লিসেনার কারা 99.9% বাঙালি। উনি নিজে বাংলা ভাষী অঞ্চল থেকে আমাদের মনোনীত প্রার্থী, উনি এসামিসে বলবেন কেন? ঠিক। তার মানে কথা হচ্ছে উনি নিজে বলছেন, কিন্তু এদেরকে না বলছেন এই ক্লিপিংসটা যাতে মামার কাছে গিয়ে পৌঁছয়, সেই জন্য তার নিজের কিছুটা হাইলাইট করার জন্য। এই যেখানে অ্যাটিটিউড, সেখানে বাংলা ভাষা রক্ষাটা তো একদমই ইস্যুই নেই আমাদের। ফলে আন্দোলন মার খাবেই জানা কথা। বাঙালি হিসেবে কোন আন্দোলন এখানে আর গড়ে ওঠাটা সম্ভবপর হবে কিনা আমি আদৌ এটা ব্যাপারে সন্দেহ। গৌতমদা, এই যে মানে পার্থ যে কথাটা বললো এবং দীপঙ্কর স্যারও যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে আমরা যারা যাদের জনপ্রতিনিধি চয়ন করি যারা, তারাই আমাদের ডোবাচ্ছেন। পার্থ একদম হাতে গরম একটা উদাহরণ দিয়েছেন, একটা নাম বলেছেন কমলাক্ষ দে পুরকায়স্থ, যে কমলাক্ষ দে পুরকায়স্থ একসময় বিধানসভা ফাটিয়ে দিতেন। হ্যাঁ, অনলি ভয়েস বরাক ভ্যালি থেকে, বাঙালি থেকে। সেই কমলাক্ষ দে পুরকায়স্থ আজকে বিজেপিতে যাওয়ার পরে, সেদিনই বিজেপিতে যেতেই পারেন, কিন্তু যাওয়ার পরে তারও যে বাঙালি আনা, সেটা খুব সিলেক্টিভ হয়ে গেছে। যদিও কিছু এক থাকে এখনো বিধানসভায়, তাকে দেখা যাচ্ছে না সেভাবে। তুমি কি মনে করো যে আমাদের যারা নেতা, তারাই আমাদের সেইভাবে যে প্রত্যাশা নিয়ে বাঙালিরা দিয়েছিল ভোটটা, সেই প্রত্যাশাটা মান তারা রাখতে পারছে না? না, তোমার কথাটা একদম সত্যি যে আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচন করি, বিভিন্ন সময়ে তারা যে কথাগুলো বলেন, নির্বাচিত হওয়ার পর তার দলীয় আনুগত্য যাই থাকুক না কেন, বিধানসভার পরিসরে এবং বিধানসভার বাইরেও রাজনীতির জায়গা আছে, কথা বলার জায়গা আছে, সেখানে তাদের সেভাবে সরব হতে আমরা দেখিনি। সামান্য যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলো আগামী দিনে আর থাকবে কিনা সে নিয়ে আমাদের মনে যথেষ্ট সংশয় আছে। তো এই এই যে পরিস্থিতি, বরাকের যে বাঙালি জনপ্রতিনিধি যারা, আমরা তো তাদের দিয়ে তাকিয়েই ছিলাম। ব্রহ্মপুত্র উপত্যকারও যারা বাঙালি, সংখ্যায় তারা তেমন না হলেও তারা কিন্তু এইসব জনপ্রতিনিধিদের দিকে তাকিয়েছিলেন যে ওরা কি করেন। এবং সেই মহিতোষ পুরকায়স্থের কথা যদি আমরা বলি, পরবর্তী সময়ে যখন বীরেশ মিশ্র, দীপক ভট্টাচার্য, নুরুল হুদা তারা যখন বিধানসভায় গেলেন ৭৮ সালে, আসামে একটা রাজনৈতিক পালাবদল ঘটলো, কংগ্রেস জমানার অবসান ঘটলো, বিরোধী রাজনীতিকরা ক্ষমতায় এলেন। সেই সময় যে তাদের প্রতি একটা প্রত্যাশা ছিল, অনেকাংশে তারা চেষ্টাও করেছেন, কিন্তু সেই স্বল্প সময়ের তাদের যে প্রতিনিধিত্ব, তার পরবর্তী সময়ে যারা গেছেন তারা কিন্তু আমাদের প্রচন্ডভাবে হতাশ করেছেন। এখানে একটা কথা বলে রাখি যে বরাক উপত্যকার যে রাজনীতির যে পরিসর, যদি আরো খুব স্পষ্টভাবে বলি, আজকে যে মেরুকরণের যে রাজনীতি চলছে, যাতে এবং এইটার যে পরিবেশ, ব্রহ্মপুত্র উপত্যকার পরিবেশ তার থেকে একটু স্বতন্ত্র। কিরকম? যে আসামে বিভাজনের রাজনীতিটা আমদানি করেছিল কংগ্রেস। বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল ভাষা জাতীয়তাবাদ দিয়ে, যে ৬১ সালে রাজ্য ভাষা অসমীয়া হবে এবং তাকে কেন্দ্র করে বরাক উপত্যকায় যখন প্রতিবাদ উঠলো, ব্রহ্মপুত্র উপত্যকারও বিভিন্ন জায়গায় প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, সেটা ঐতিহাসিক সত্য। তাকে দমন করার জন্য রাষ্ট্রীয় পীড়নের পাশাপাশি একটা সংখ্যালঘু যারা সম্প্রদায়, তাদের বিভিন্নভাবে প্ররোচিত করে যে আমাদের ভাষা অসমীয়া, যারা বাংলাতেই বলছে আমাদের ভাষা অসমীয়া একদম। এবং এইভাবে বাঙালি হিন্দু মুসলিমের মধ্যে প্রথম বিভাজন রেখাটা টেনে দেয় কংগ্রেস।
দীর্ঘদিন চলে, অনেকগুলো রায়ট হয়েছে। হুম। এই রায়টের ভিত্তিতে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঠিক ঠিক। এবং পরবর্তী সময়ে তাদের যে ক্রিয়াকর্ম হুম। সেটা আর যাই হোক আম, সাধারণ মানুষের স্বার্থে নয়, এটা অনায়াসে বলা যায়। হুম। ভাষা জাতীয়তাবাদের এই রাজনীতিটা যখন ধীরে 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 একটু জাতীয় রাজনীতির সঙ্গে সঙ্গতি রেখে এখানে পরিবর্তন শুরু হলো, বিদেশি বিতাড়ন আন্দোলনের পর আসাম চুক্তি সম্পাদিত হলো এবং দীপঙ্কর দা বলেছেন যে নেলি কাণ্ড, এইসব অনেকগুলো কথা যখন এলো তখন ধীরে ধীরে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হলো হুম। যে আসলে আসামটা বিপন্ন একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের হুম। দ্বারা। এবং এটা কিন্তু যে ওই আগের যে একটা বিভাজিত হুম, রেখা ছিল হুম, সেটাকে সম্প্রসারিত সামনে রেখে সেটা আরো সম্প্রসারিত হয় এবং অনেকে কিন্তু এই কথাগুলো গিলতে শুরু করেন, হুম। বিশেষ করে বাঙালি হিন্দুদের কথা বাঙালি বলছি, হিন্দু। গিলতে শুরু করেন গিয়ে, এবং তারা প্রেক্ষিত গুলো কিন্তু দেখেন না। হুম। এবং প্রতিটার ব্যাপারে তুমি লক্ষ্য করবে যে এই যে বিভাজন রেখাটা সেটা নির্বাচন কেন্দ্রিক হোক বা অন্য কোনো আন্দোলন কেন্দ্রিক হোক, সেটা আদমশুমারিকে সামনে রেখে হয়। একদম। আদমশুমারি, প্রতিটা আদমশুমারির সামনে রেখে হুম। বিভাজনের খেলাটা বিভিন্ন মাত্রায় চলে। হুম। আজকে দিনে আগামীতে এই আদমশুমারির কাজ এই গত সপ্তাহে শুরু হয়েছে হুম। আহ এবং 2027 সালে যে হুম। লক্ষ্যমাত্রা সেটা শেষ হবে হুম। এবং তাকে সামনে রেখে অনেক কথাগুলো বলা হচ্ছে, ক্ষমতার অলিন্দ থেকেও বলা হচ্ছে, বিরোধী মঞ্চ থেকেও বলা হচ্ছে, হুম। যেগুলো কোনোটাই হুম। মানে রাজ্যের সার্বিক কল্যাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কোনো জাতিগোষ্ঠীর পক্ষেই সঙ্গতিপূর্ণ নয়। হুম। কারণ একটা জাতিগোষ্ঠী সঙ্গে বিরুদ্ধে আরেকটা জাতিগোষ্ঠীকে লাগিয়ে দেওয়া, একটা ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে আরেকটা ধর্মীয় গোষ্ঠীকে লাগিয়ে দিলে হুম। সুবিধাভোগী শ্রেণী যারা তারা লাভবান হয়, হুম। আর তাদের হাতে রেখে ক্ষমতায় যখন যারা থাকেন হুম। তারা লাভবান হয়। হুম। এবং বিভিন্ন দলের যারা প্রভাবশালী নেতা তাদের কর্তৃত্বকে আরো দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন অঙ্ক এইগুলো কেন্দ্র করে হয়। হুম। আজকে বরাক উপত্যকার যে বাঙালিরা হুম। তারা তাদের যে মূল সমস্যা, নাগরিকত্বের সমস্যা, হুম। তাদের যে মূল সমস্যা, চাকরি বাকরির সমস্যা, হুম। রুজি রোজগারের সমস্যা, হুম। এগুলো যেন সেই যে ধর্মীয় আবেগে ভুলতে বসেছে। হুম। ব্রহ্মপুত্র উপত্যকায়ও হুম। সেইটা যে তুমি একটু আগে বললে যে বাঙালির কোনো সমস্যা নেই, হুম। সেটা একরকম ভুলতে বসেছে কি। হুম। এখন আগে বাঙালি চিন্তাবিদ যারা, চিন্তক যারা কিংবা সচেতন যারা, তারাই নির্ধারণ করে দিত যে এইগুলো আমাদের সমস্যা, এই সমস্যাগুলো আমাদের আগামীতে এইভাবে বিপন্ন করতে পারে, আমাদের সবাই এর বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে, কিছু করতে হবে। এখন কিন্তু রাজনীতি আমাদের বলে দেয় আমি কি ভাববো, আমি আগামী দিনে কি করব, কার বিরুদ্ধে কথা বলবো, হুম। এবং সেটা যদি মাটির সঙ্গে সম্পর্কিত নাও হয় হুম। তাহলে কিন্তু আমরা সেটা বলবো। ইস্যু তৈরি করে দেওয়া, এখন মানুষ থেকে ইস্যু হয় না, হুম। ওরা ইস্যু করে দেয়। হ্যাঁ। এই জন্য চাপিয়ে দেওয়া issue। বাঙালিরা আজকে বিভাজিত এবং তাদের যে রাজনৈতিক প্রতিনিধি যারা, ব্রহ্মপুত্র উপত্যকা বাঙালির প্রতিনিধি তো প্রায় এখন শূন্যের কোঠায় চলে যাচ্ছে। একদমই যারা আছেন হুম। তারা থাকা না থাকা সমান। সমান। হুম। আর বরাক উপত্যকার যে শেষ আশাটুকু ছিল হুম। সেটা আমরা সন্ধিয়ান আগামীতে কি হবে। এই যে গৌতম দা যে কথাটা যে বললো যে রাজনীতি ঠিক করে দিচ্ছে আমরা কি বাঁচবো, আমরা কোন পথে হাঁটবো। হ্যাঁ, এই যে রাজনীতি আর সাধারণ মানুষের মধ্যেখানে এসে যায় গিয়ে প্রেসার গ্রুপ, বিভিন্ন সংগঠন। তো আমি পার্থর কাছে জানতে চাইবো যে এই যে সংগঠনগুলো বরাক উপত্যকায় যে সংগঠন রয়েছে, আমরা যদি বাঙালি সংগঠনের কথা বলি, তাদের কাজকর্ম কি এই জায়গায় ঠিকঠাক ভূমিকা পালন করতে পারছে? আমি ব্যাপারটা একটু অন্যভাবে একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হলো, প্রথম ব্যাখ্যাটা হলো এবারের যে মুসলিম বিরোধী যে আমরা ইয়েটা দেখছি, তার কারণটা হলো 1961 বা 1971 মুসলিমরা শিক্ষা দীক্ষা ততটা অগ্রগী ছিল না। হুম। এখন মেডিকেল কলেজে গেলে, ইঞ্জিনিয়ারিং কলেজে গেলে সমান তালে তোরা বাঙালি হিন্দুর সঙ্গে ওরা এগিয়ে যাচ্ছে। এবং এতে কি হবে, ভবিষ্যতে
চাকুরির বাজার সংকুচিত হবে, মানে আরেকটা শ্রেণী এসে ঢুকলো। আগে হিন্দু, অসমীয়া এবং হিন্দুদের মধ্যে যে লড়াইটা ছিল এখানে, বাঙালি হিন্দুর মধ্যে, হ্যাঁ, হ্যাঁ বাঙালি হিন্দুদের মধ্যে, এখানে মুসলিমরা সমান্তরালে সমান্তরালে, আগে গিয়ে আসছে। হুম, এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যে তোমার 2 নম্বর কোয়েশ্চেন হলো, আমরা দেখছি উত্তর পূর্বাঞ্চলে বিশেষত যেমন মণিপুরে আমরা লক্ষ্য করছি যে তাদের মধ্যে বিভিন্ন জঙ্গি সংগঠন বা নাগরিক সংগঠনগুলো মিলে একটা সুশীল সমাজের মধ্যে একটা ছত্রচারণ সবকে নিয়ে একটা প্যারেন্ট অর্গানাইজেশন করছে। হুম, বরাক উপত্যকায় কি যেমন একটা সংগঠন আমাদের আছে বরাক বঙ্গ, হুম, কিন্তু অনেকের কাছে এটা আবার অচ্যুতের মানে অচ্যুত বলে অনেকেই মনে করে। হুম, মানে মানে তারা মনে করে এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইয়ে দেখলেই বোঝা যায় যে এরা কোন দিকে আছে কোন দিকে না। হুম, ওই রকম একটা যদি সুশীল সমাজের একটা সংগঠন করা সংগঠন, যায়, হ্যাঁ, যাদের তত্ত্বাবধানে যে কোনো কিছু হবে, হুম, তাদের তত্ত্বাবধানে করতে হবে এবং তাদের মেনে চলতে হবে। তাদের মনে তখন চলতে হবে। কন্ট্রোলটা দেয়া থাকে একটা হুম, মানে অভিজ্ঞ এবং শক্তিশালী একটা ইয়ে গড়ে তোলা যায়, হুম, তাহলে ভবিষ্যতে আমাদের যে কোনো একটা আঘাত এলে তার যে মোকাবেলা করার যে ক্ষমতা, সেই সংগঠনের মতো, মানে এটা চিন্তা জেলা নিয়ে করতে হবে আর কি। আমাদের হুম, হুম, মূলত চিন্তা জেলা নিয়ে একটা এমন সংগঠন করতে হবে এটা যে প্যারেন্ট বডি একটা। প্যারেন্ট বডি হিসেবে হুম, যা সমস্ত গাইড করবো। গাইড করবে আমাদের হুম, সময় সময় আন্দোলনগুলোকে। হুম, এবং এরা রীতিমতো ছাত্রদের সঙ্গে এদের আবার খুব যোগাযোগটা খুব স্বচ্ছ এবং স্বচ্ছ, হ্যাঁ। সুচারুভাবে রাখতে হবে আর কি। আমাদের সময় একদম শেষ হয়েছে। একদম শেষ করার আগে আমি আবার তিনজনের কাছে জানতে চাইবো, এইবারের ভোটে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি? আপনি আপনি কি চান এই ভোট থেকে? ওইটা একটা বড় কঠিন প্রশ্ন সত্যি। কিন্তু তার আগে আমি পার্থক্যর কথা ধরে একটা খুব চট করে একটা কথা বলি আর কি, হুম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। হুম, যে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ এবং বরাক বঙ্গ থেকে হুম, আমরা গোটা বরাকের হুম, অর্থনৈতিক উন্নতির জন্য হুম, একেবারে ডিটেইলস একটা তৈরি করেছি, ডকুমেন্ট তৈরি করেছিলাম। হুম, মিটিং ছিল আমাদের, হুম, বিশ্বাস করবেন, উধারবন্দের ভানু সোম এবং মিশন রঞ্জন দাস হুম, এছাড়া হুম, এতজন এমএলএ এমপি হুম, কেউ আমাদের সেটা আসেনি। আমাদের এখানে ডিস্ট্রিবিউট করেছিলাম, পরে তাক লেগে যায়। মানে এটা আমরা ব্লু প্রিন্ট তৈরি করে দিচ্ছি রেডিমেড, কিন্তু ওরা যদি হাত না বাড়ান কাহাতো হুম, আপনি আর হাতে ব্যথা ধরবেন। হুম, ফলে দুই তরফের যে সংযোগের যে হুম, ব্যাপারটা, হুম, প্যারেন্ট বডি টু অ্যান এক্সটেন্ট আছে কিন্তু হুম, পার্থবাবু। হুম, কিন্তু যদি যারা রাজনীতিতে আসেন তারা যদি আপনাকে আপনার এই কিন্তু লিডিং গুলিকে আমার মনে হাতে হয় না দেন তোলেন, তাহলে সেই কাজগুলি কিন্তু আমরাও ডিমোরালাইজ হয়ে যাই। পলিটিক্যাল কথা বলছি, আমি বলছি এটার সঙ্গে ওই ইতিহাসও maintain জেনারেশন, করে। হ্যাঁ হ্যাঁ, জেনারেশন, সেটাই, মানে জেনারেশন সেটাই। মানে একটা তরুণ সম্প্রদায়, হ্যাঁ, এদের সঙ্গেও একটা মানে যদি যোগাযোগ না রাখা যায়। গৌতম দা, তোমার এই নির্বাচনের কাছে আসলে তোমার, দেখো অরিজিৎ, দীপঙ্কর দা বা পার্থ যেটা বলেছে যে হুম, দুটো কথাই একেবারে বাস্তব সত্য। যে আজকে একটা যে যে আমার মাটির অবস্থাটা কি সেইটা অনুধাবন করে কিছু একটা করার যে আগ্রহ, তাগিদ, হুম, সেইটা একেবারেই চলে গেছে গিয়ে। হুম, দেখো ছাত্র আন্দোলন, আমরা এক হুম, সময় ছাত্র আন্দোলন করেছি। আহ, আহ, সেই কলেজগুলোতে বা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় স্তরে। কিন্তু আজকে সেই ছাত্র আন্দোলন নেই, যুব হুম, আন্দোলন নেই, 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 এমনকি ট্রেড ইউনিয়ন আন্দোলন বলে নেই, কিছু নেই। হুম, হ্যাঁ, সবকিছুই যেন অবলুপ্তি ঘটেছে। হুম, শিক্ষকদের পার্টিসিপেশন শিক- ছিল, হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা বাঁচাও যে আন্দোলন, আন্দোলন, দেবেন্দ্র মোহন মিত্র সেটাও আর নেই। নোংরা হয়ে গেছে। হুম, আজকে এই নির্বাচনের আগে হুম, বরাক উপত্যকার সার্বিক যে পরিকাঠামো উন্নয়ন, হুম, তার এই অঞ্চলের মানুষের নাগরিকত্ব, হুম, এই অঞ্চলের আহ, যে রুজি রোজগারের সমস্যা, চাকরি বাকরির সঙ্গে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করার যে আহ, পরিসর, সেটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আমি একটা জিনিস এই পরিসরে বলতে চাই যে বরাক উপত্যকার যে জনবিন্যাসের যে চরিত্র, সেই চরিত্র অনুসারে হুম, বাধ্য হয়ে বিমলা প্রসাদ চালিয়া সরকারের আমলে বাংলাকে এই অঞ্চলে আঞ্চলিক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং তার সূত্র ধরে এই অঞ্চলের যে সরকারি দপ্তরগুলো প্রশাসনিক বিভিন্ন স্তরে তার একটা ছায়া ছিল জনবিন্যাসকে ধরে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় এটা, আজকে যারা রাজনীতি করছেন শাসক কিংবা বিরোধী দল এই মাটিতে দাঁড়িয়ে, তাদের এটা বোঝা দরকার
কারণ আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে। এখানকার ছেলে মেয়েদের বঞ্চিত করে এখানকার সরকারি দপ্তর, প্রশাসনিক বিভিন্ন শাখা প্রশাখা, পুলিশ প্রশাসনের যে তার যে জনবিশ্বাসের চরিত্রটা একেবারে আমূল পাল্টে দেওয়া হচ্ছে, এবং আগামী দিনে তার ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক হতে পারে। কারণ এখানকার মেধাবী ছেলেমেয়েরা যারা আজকে বাইরে যাচ্ছে, তারা সবাই তো আর যেতে পারবে না, সেখানের পরিসরও সংকুচিত হয়ে আসছে। একদিন আজ না হয় কাল তাদের বলতে হবে যে তোমাদের জন্য আমরা কি করব। আজকে যদি দেখা যাচ্ছে যে স্থানীয় পরিসরে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো রূপায়ণ হয়, তার মূল ঠিকাদারগুলো কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় থেকে নিয়ন্ত্রিত হয়। এখানকার ছেলেমেয়েরা সাব কন্ট্রাক্ট পায়। অনেক ছেলেমেয়েরা আমি আছি সবাই আমরা জানি যে তাদের যোগ্যতা আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু তারা কাজ পায় না। এখন এই চাকরি না পাওয়া, সরকারি কন্ট্রাক্ট না পাওয়া, বিভিন্ন সরকারি ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকার যে পরিসর ক্রমশ সংকুচিত হয়ে আসা, এবং সার্বিকভাবে প্রশাসনের চরিত্র বদল, চেহারা বদল, এইগুলো কিন্তু উপত্যকার জন্য খুব ভালো নয়। এবং আমি একদম প্রশ্নটা শেষ করে দিচ্ছি এখানে, যে যারা এবার ভোট আমরা যারা প্রার্থী রয়েছেন, কে জিতবে কে হারবে তো আমরা জানি না, সেটা আমাদের বিচার্য নয়, মানুষ ভোট দিয়ে জেতাবেন। তুমি একজন ভোটার হিসাবে তুমি প্রার্থীদের কাছে তোমার কি থাকবে, আবেদন থাকবে, মানে আমার আবেদন কোন থাকবে, জিনিসটা বিধানসভায় আমাদের আবেদন থাকবে প্রথমত, যেহেতু তারা এই উপত্যকা থেকে তারা নির্বাচিত হয়ে বিধানসভায় যাবেন, এই অঞ্চলের যে বর্তমান এবং আগামী দিনের যে প্রজন্ম, তাদের আর্থিক সুরক্ষা, সার্বিক বিভিন্ন মাত্রায় আর্থিক সুরক্ষার বিষয়ে তারা যেন আন্তরিকভাবে সচেষ্ট হন। এই অঞ্চলের পরিকাঠামো যেন কাগজে পত্রে না থাকে। আজকে এত বছর পরে অল ওয়েদার একটা রোড নেই গুয়াহাটির সঙ্গে শিলচরের। আমরা যে এক্সপ্রেসওয়ে আমরা স্বাগত জানিয়েছি বরাকের প্রত্যেকটা মানুষ, কিন্তু মহাসড়কের অভিজ্ঞতাকে সামনে রেখে আমাদের কিন্তু যথেষ্ট সংশয় আছে। এই কথাগুলো বিধানসভার ভেতরে যে দলেরই হোক, শাসক কিংবা বিরোধী দলের হোক, তারা যদি যেভাবে, আমি পরিষ্কার স্পষ্টভাবে বলছি, কনাথপুর কাইস্ত সে যেভাবে এই মাটির কথা দিল্লি এবং দিশপুরে সোচ্চার কণ্ঠে বলতে পারছে, কেন অন্য জনপ্রতিনিধিরা পারবেন না? কেন অন্য রাজনৈতিক নেতারা পারবেন না? আজকে বিমলাংশু রায়, আজকে সন্তোষ মোহন দেব, কবিন্দ্রপুর কাইস্ত দিল্লি এবং দিশপুরে যেভাবে সোচ্চার ছিলেন, তাদের রাজনীতির আইডেন্টিটিটাকে পুরোপুরি বজায় রেখে, কেন এখন, আমি পরবর্তী পরিসরের কথা বলছি, কেন এখন পারবেন না? ভয়টা কিসের? এই ভয় যদি থাকে তাহলে একদিন এটা একটা সতর্ক বার্তা যে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন আগামী দিনে। অনেকে পড়েওছেন জনবিচ্ছিন্ন আগামী দিনে এই বরাক উপত্যকার রাজনীতির আমরা দেখছি, অনেকে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। অত্যন্ত প্রতাপশালী ব্যক্তিদের আজকে কেউ নাম ধরেও ডাকে না। আমি একদম শেষ করছি পার্থক্য সেম প্রশ্নটা দিয়েই, যে যারা ভোটে দাঁড়িয়েছেন, যারা প্রার্থী, তাদের কাছে পার্থ প্রত্যাশাটা কি, তারা কি কথাটা গিয়ে বিধানসভায় আমাদের কি প্রতিনিধিত্ব তারা করবেন? প্রথম দাবি তো যেটা গৌতমদা বললো, আমাদের প্রথম দাবি হচ্ছে, যেটা অনেক আগে থেকেই ছিল, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর যে নিয়োগগুলো হবে বরাক উপত্যকার 3টা জেলায়, স্থানীয়দের সর্বাবস্থায় অগ্রাধিকার দেওয়া হয়। দ্বিতীয়ত, যদি প্লেন সংগঠন থাকতো বা বরাকবঙ্গের মতো সংগঠন আগে, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইস্তাহারে আমাদের মূল দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। আবেদন জানানো সব রাজনৈতিক দলের কাছে যে এই দাবি আমাদের, এটা হতে পারে ভাষা রেজিস্ট্রেশন, হতে পারে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি সংরক্ষণ, মানে আর্থিক সমস্ত রকমের সুরক্ষার জন্য, আগামী প্রজন্মের ছাত্রছাত্রী, যুবক যুবতীদের আর্থিক সুরক্ষার জন্য এই সমস্ত দাবিগুলো আগে থেকেই, মানে যে রাজনৈতিক দলকে বলা যেত যে এইগুলো আপনার অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আমরা লক্ষ্য করলাম বরাকে একটা হাইকোর্টের বেঞ্চ, এটা দেখা গেল আপনাদের তৃণমূলের অন্তর্ভুক্ত হয়েছে, বাকি বিজেপি এবং ইয়েতে এখন পর্যন্ত কোনো অন্তর্ভুক্তের কোনো খবর আমি পাইনি। তো আমরা আজকে কেন হবে না, আমরা আজকে আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, যেহেতু আমাদের সময় কম, যে
বরাকের যে দাবিগুলো রয়েছে, পার্থ কয়েকটা স্পেসিফিক দাবির কথা বলেছেন, বরাকের মানুষের যেগুলো প্রত্যাশা বা দাবি, সেগুলো নিয়ে আমাদের বিধায়ক যারা নির্বাচিত হবেন তারা সেটা নিয়ে বিধানসভায় সোচ্চার হবেন, সরব হবেন। হবেন কিনা সেটা তো আগামী দিনে, সেটা হবে গিয়ে তাদের আসল পরীক্ষা। আমরা আজকে সেই পরীক্ষার দিকে তাকিয়ে আমরা আজকে আলোচনাটা এখানে শেষ করছি, এবং আমার সঙ্গে এই যারা তিনজন রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।